লাঠি লাঠি ধরো, লাঠি লাঠি। মা গো মা, আজকিন ধরে গো। তুই একা ধরবি? নে নে নে। মানে খামলা এখন পড়ে ধরবে, ঠান্ডা লাগছে না। নে ও থামা, জেদের কান্না এটা দেখ, চুপ দে 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 না, তুই দে না। না না হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা কিন্তু অনেক 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 ভালো আছি। প্রথমে ভিডিওটা তো দেখেই নিয়েছো। অ্যাকচুয়ালি সকাল থেকে ব্লগটা শুরু করলাম, আর তোমাদের গপু না প্রথম আইসক্রিম দেখে, মানে ঠান্ডা ঠান্ডা ও এখন আইসক্রিম খাবে, যা বায়না হয়েছে। মানে ওর হাতে যে জিনিসটা দেবো সেই জিনিসটা কিন্তু আর নেওয়া যাবে না। তো যাই হোক, দেখো সকাল থেকে রান্নাবান্না শুরু হয়ে গেছে, আর এখন হবে হলো পরোটা। দেখো ইন্ট্রো দেওয়ার সময় কি কি ঘটনা ঘটলো। তুমি কি মুখস্থ করে ছড়া বলছো? হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম, আর দেখো দিদি কি করছে। ওগুলো সব দিয়ে দেবো, সব দেখে নাও আমাদের বাড়ি কিভাবে দিদি আজকে হলো পরোটা। এই দেখো আমাদের পরোটার সাইজটা দেখে নাও শুধু, ঠিক আছে? পরোটা পিকনিক না, সকালে এই যে পরোটা করছে। কম পড়লে সুজিলা দিয়ে আবার করে দেব, পরোটা কম পড়লে সুজলা দিয়ে আবার করে দেব। হবে না, আমরা তো আগে খেয়ে নেবো, তারপর যা হবে হবে। এখানে দিদি পরোটা, আরেক দিদি পরোটা ভাজছে, আর এখানে হলো দুপুরের মেনু। দুপুরে দেখাবো, এখন দেখি লাভ কি। আর এই যে আবার ইউটিউব চ্যানেল খুলবো, এই দেখো এটা হলো ডালের তরকারি। ঠিক আছে, বেশি ঘাটবেন না, এটা এমনিতেই ভুটকা হয়ে গেছে। আর এই যে পরোটা হচ্ছে। আমাদের বড় বড় গরমে এই গরমের মধ্যে এক মাস ছুটি তো। এই পরোটাটা খেতে কিন্তু বেশ টেস্টি হয়, কারণ এটা অনেকটা পেটাই পরোটার মতো। আমি যখন আগে প্রথম শান্তিপুরের দোকানে পেটাই পরোটা খেয়েছিলাম, মানে ছেঁড়া পরোটা যেটাকে বলে, সেরকমভাবে আমার জামাইবাবু আমাদের শিখিয়েছে। বড় জামাইবাবু তো দারুণ পরোটা বানায়, তো তাদের থেকেই শেখা। তো দেখো এখানে পরোটা দিদি বেলে যাচ্ছে, আর এখানে তরকারি হয়ে গেছে, সবাইকে মানে দেওয়া হয়ে গেছিলো। তারপরে ভুলে গেছিলাম ভিডিও করতে, তারপরে সবার শেষে আমি ভিডিওটা করলাম। আর এখানে একদম কম তেল দিয়েই পরোটাটা করা হয়েছে, কারণ আমিও যেহেতু বেশি তেল মশলা খাবো না, তাই জন্য অল্প তেল দিয়েই করা হয়েছে পরোটাটা। আর এখানে তেল তো ভালোই হয়ে গেছে তরকারিতে। যাই হোক, দুপুরের রান্নাবান্না শুরু হয়ে গেছে, আর বড়দি এখানে শিল নোড়ায় বাটছে। আদা, তারপরে তোমার লঙ্কা, সব ধরনের জিনিস বাটাবাটি করছে। আজকে হবে হলো ইলিশ মাছ, আর এখানে রসুন পেঁয়াজ আদা সবই কাটা হয়েছে। হবে হলো চিকেন, মার জন্য ইলিশ মাছ। মা তো সেরকমভাবে মাংস খায় না, তাই জন্য মার জন্য স্পেশালভাবে দিদি বদ্দি ইলিশ মাছ রান্না করবে। আর এখানে করা হচ্ছিলো তেল বেগুন। তেল বেগুনটা খেতেও কিন্তু বেশ টেস্টি হয়। বেগুনটা না একদমই নরম হয়ে তেলের সাথে মিশিয়ে যাচ্ছে। বেগুনটা একটু লাস্টে দিলে হয়তো আরও মানে দেখতে পারতে বেগুনটা, ওই দেখতেই পাচ্ছ। যাই হোক, আর এখানে কাঠের উনুনে হচ্ছে রান্না। ওপরে দিদিদের কাঠের উনুনে মাংস রান্না হচ্ছে। মাংস না কাঠে রান্না করলে ব্যাপক টেস্ট হয়, আমার তো ভীষণ ভালো লাগে। এখানে কিন্তু কে রান্না করছে? এখানে পূর্ণিমাদি মাংস ভাজছে, ও রান্না করবে। আর ওদিক দিয়ে তেল বেগুনও পূর্ণিমা দিয়ে করলো, আর মেজদি কচুর শাক করেছে, বদ্দি ইলিশ মাছ করেছে। আর আমি কিন্তু সবসময় ভিডিও করে গেছি, ওদের ভিডিও ক্যাপচার আমি করেছি, আমার কোনো কাজ নেই। কাঠের উনুনে রান্না করার টেস্ট কিন্তু সত্যি আলাদা হয়। যারা কাঠের উনুনে মাংস বা আদার্স আরও কিছু খেয়েছো তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবে। যাই হোক, মাংসটা বেশ আজকে টেস্টি হতে চলেছে, কারণ দিদির হাতের রান্না কিন্তু খুবই সুন্দর হয়। মানে ওদের থেকে আমি একটু একটু করে শিখেছি। আমি কিন্তু সেরকম ভালো রান্না করতে পারি না, আমার তিন দিদি যত সুন্দর রান্না করতে পারে। এবারে আর আমরা বিরিয়ানি ঝামেলা করিনি, কারণ আমার যেহেতু অপারেশনটা হয়েছিল কিছুদিন আগে, তো তাই জন্য দিদিরা বললো চলো সিম্পল মাংস ভাত এগুলোই খাওয়া হবে। কারণ বিরিয়ানি আমরা বোনেরা সব একসাথে থাকলেই কিন্তু বিরিয়ানিটা খাওয়া হয়। এই বছর বিরিয়ানিটা হলো না, দেখা যাক কবে বিরিয়ানিটা হয়। আবার যখন আমরা চার বোন সবাই একসাথে হব, আবার তখন বিরিয়ানি পার্টি হবে। তো দেখো এখানে মাংস ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, দিদি এখন মশলা কষাবে। আর আমাদের সব থেকে কাজের মেয়ে যে হলো, আমাদের তত্ত্বও পাঠিয়ে দিয়েছে, মানে তত্ত্ব সাজাতে বলল। আজকে হলো বউ ভাত। তো দেখো পরি কিন্তু এখানে তত্ত্ব সাজাবে, এত সুন্দর পরি তত্ত্বগুলো সাজিয়েছে, তোমরা দেখেই বুঝতে পারবে। পুরো সম্পূর্ণ ভিডিওটা না আমার কাছে নেই, আমার স্টোরেজ ফুল হয়ে গেছিলো, তার মেজদির কাছ থেকে
কিছু কিছু ভিডিও আমি কালেক্ট করেছি। যাই হোক, দেখো পরি না স্নান করে এসে খুব সুন্দরভাবে তত্ত্ব সাজাচ্ছে, পুরো মনে হচ্ছে কি বাইরে থেকে কোনো কেউ সাজিয়ে দিয়ে এসছে। ও বেশ ইউটিউব দেখে দেখে খুব সুন্দর করে, দেখো এখানে একটা পদ্ম ফুল, তার ভেতরে একটা জামা, মানে ওখানকার কাকিমা, তারপরে মা জেঠিমা কাকিমাদের জন্য শাড়ি জামা কাপড়, তারপর ফুলসজ্জার শাড়ি, অনেক ধরনের শাড়ি ছিল। দেখো কি সুন্দর না সাজিয়েছে। এইটুক মেয়ে যদি এত সুন্দর সাজাতে পারে, আমরা তো সেরকম কিছু পারিই না। দেখো পরি কিন্তু নেট দেখে দেখে খুব সুন্দরভাবে তত্ত্ব সাজিয়েছে। ওদিকে সবাই কাজবাজ করছিল, আর দিদি এখানে নারকেলি আইসক্রিম খাচ্ছে। নারকেল আইসক্রিম খেতে কিন্তু দারুণ লাগে, কিন্তু এইটা হলো জাইম্বুর হাতে স্পেশাল নারকেল আইসক্রিম। জাইম্বু বানিয়ে নিয়ে এসছে, আর ফ্রিজে রেখে আমরা যে এক একজন 8-10টা করে আইসক্রিম খেয়ে নিয়েছি। এত আইসক্রিম, প্রায় 70 থেকে 80খানা জাইম্বু আইসক্রিম নিয়ে এসেছিলো। আমরা কিন্তু প্রচুর আইসক্রিম খেয়েছি। যাই হোক, এখানে সবাই এখন রেডি হচ্ছে কন্যাযাত্রী যাবে বলে। আমাদের সবাইকেই বলেছিল কি বলে তো, অনেকটা দূর, যেহেতু কলকাতারও অনেক দূর, তো যেতেই লাগবে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা। তাই জন্য আমরা আরও বিশেষ করে গেলাম না, কারণ সবকটা বমি করে, তাই জন্যই যাওয়া হয়নি। আর আমি যাইনি গোপুর জন্য, কারণ গোপুকে তো দিদিরা রাখতেই পারবে, সেটা কোনো বড় কথা না, কিন্তু পরের দিন আমারও তো টায়ার্ড লাগবে। তাই জন্য ভাবলাম না গিয়ে লাভ নেই, বাই চান্স যদি শরীর খারাপ হয়, তাই জন্য আমি আর গেলাম না। আর গোপুর শরীরটাও যেহেতু ভালো ছিল না, তাই জন্য আমরা 3 বোন বাচ্চা কাচ্চা সবাই নিয়ে বাড়িতে, খালি বদ্দির ছেলে মানে জিৎ, উত্তমদা মানে আমার শেষদির বর, সেজো জামাইবাবু, আর বদ্দি, আর এটা হলো যার বিয়ে হচ্ছে মানে আমার বোনের ওর মা, এরাই যাচ্ছে। আরও অনেক কেউই যাচ্ছে, মানে আমাদের এখানকার থেকে, মানে আমাদের বাড়ি থেকে বদ্দি, এরা 3 জন মিলে যাচ্ছে। বড় জামাইবাবু যাবে না, অনেকটা দূর বলে। তো যাই হোক, দেখো সবাইকে তাড়াতাড়ি করে রেডি করে দিয়েছে, সাজগোজ করে দিচ্ছে। আর সায়নের মনটাও মাঝে খারাপ হয়ে গেছিলো যে মা তুমি যাচ্ছ আমি যাব না, ফার্স্টে ভেবেছে অনেক দূর, তাই জন্য যায়নি। তারপরে দেখলো না গেলে, মানে গেলেই ভালো হতো, কিন্তু পরে তোমরা দেখতে পারবে ও না কান্না করছিল যাওয়ার জন্য। তো যাই হোক, দেখো বদ্দি শাড়িটা কেমন লাগছে। বদ্দি শাড়িটা বেশ কিন্তু সুন্দর লাগছে, আর কালারটা না একটু ইউনিক টাইপের, আমার খুব পছন্দ হয়েছে। ভাবছি দিদির থেকে একদিন নিয়ে তো পরবি, কোনো অনুষ্ঠান পড়লে আমার দিদিদের শাড়ি পরতে তো ভীষণ ভালো লাগে। আমার যত ইচ্ছা শাড়ি থাকুক, গয়না থাকুক, যা ইচ্ছা থাকুক, দিদিদের জিনিস পরার মজাই কিন্তু আলাদা। আমার তো ভীষণ ভালো লাগে। কার কার এরকম ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো যাই হোক, দেখো এই দিদি সাজিয়ে দিচ্ছে, ওই দিদি খোপা করে দিচ্ছে। তো যাই হোক, সাজিয়ে গুজিয়ে দিক। আর গোপুকে নিয়ে আমি বসেছিলাম, কারণ গোপুকে আমি খাওয়াচ্ছিলাম, তাই জন্য ভাবলাম ছোটো ছোটো ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার না করলেই না হয়। তাই জন্য দেখো জিৎ এখানে কিন্তু রেডি হয়ে চলে এসেছে। জিৎ ফার্স্টে একটা ব্লেজার পরেছিল, ব্লেজার না একটা নর্মাল জামা, আর ওপরের শার্ট পরেছিল হোয়াইট কালারের। আমরা বলছিলাম ক্যাটারিং ছেলে লাগছে, তারপরে ও আবার খুলে ও ব্লেজারটা পরলো। তো দেখো এই ব্লেজারটা আমার বিয়ের সময় কেনা হয়েছিল। এই ব্লেজারটা এখন যেহেতু একটু হেলদি হয়ে গেছে, তাই জন্য না ব্লেজারটা একটু টাইট হয়ে গেছে। তো বলছে দেখ আমি মোটা হয়ে গেছি, এরকম যাই হোক বলা করছিল। তো দেখো সব বোনেরা একসাথে থাকলে যেমন আমাদের মধ্যে ঝগড়া হয়, তেমনই আবার ভালোবাসাটা রয়েছে। ঝগড়া কিন্তু এমনভাবে ঝগড়া হয় তোমরা বুঝতেই পারবে না, মানে কি যে ঝগড়া। ছোটোবেলা থেকেই আমরা 4 বোন একসাথে থাকলে ঝগড়া তো হবে, কিছু না কিছু নিয়ে, সাজার জিনিস নিয়ে বলো আর যাই নিয়ে বলো, এটা আমারটা বেশি পরে নিয়েছিস, আমারটা কম পরে নিয়েছিস, এই নিয়ে কিন্তু ঝামেলা তো হবেই। যাই হোক, বদ্দি কিন্তু একদম রেডি। বদ্দিকে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। তো দেখো বদ্দি একদম রেডি হয়ে গেছে। আমি আবার বললাম যে ব্যাগটা নিয়ে যা, আর প্লাস্টিক নিয়ে যা, যদি বমি করিস প্লাস্টিকের মধ্যে বমি করতে পারবি। এই নিয়ে তো আমরা খুব হাসাহাসি করছিলাম। আর দেখো এদিক দিয়েও রেডি হয়ে গেছে, তার মধ্যেও আংটি পড়েনি, তাই জন্য আবার মেজদি বলছে দাঁড়া একটুখানি আরেকটা জিনিস বাকি রয়েছে। আর বাদ বাকি না সবাই চলে গেছিলো, বাসে করে যেহেতু যাবে, তো বাসের ওখানে সবাই চলেই গেছিলো। আর এখান থেকে অনেক কেউই যাচ্ছে সবাই, আমরা তো আর বাড়ির বাইরে বেরোয়নি, মানে ওদের বাড়ি ওইখানে, আমরা আর মেন রোডে যাইনি। দেখো দিদি তাড়াতাড়ি করে ওকে আংটিগুলো পরিয়ে দিচ্ছে। দিদি বলছে আমার আংটিগুলো সব কটা যা আংটি আছে সব পরে যাতে, সব কটা দিয়ে দিয়েছে ওর হাতে। দেখো বদিকে কেমন লাগছে। আর এই যে আমাদের নেন্টু, শরীরটা এতটাই খারাপ, নেন্টুকে কোলে নিয়ে পরি বসে রয়েছে। পরি কিন্তু মানে ভীষণ ভালো কিন্তু বেবি সামলায়, মানে গোপুকে তো খুব ভালো সামলাতে পারে। আমরা যদি নাও থাকি কীভাবে যে ও কান্না করলেও থামিয়ে দেবে তোমরা ভাবতেই পারবে না। খুব সুন্দরভাবে গোপু কিন্তু পরির কাছে থাকলে একদম চুপ থাকে, কিন্তু সূর্য আর সায়নের কাছে কমফোর্টেবল হয় না, ও কান্নাকাটি শুরু করে দেয়। কিন্তু ওরাও চেষ্টা করে থামানোর জন্য, তবু অনেকক্ষণ পর থামে। কিন্তু
পরি ভীষণ ভালো গপুকে সামলাতে পারে। যাই হোক, এখন গপু আমার পাশে ঘুমোচ্ছে বলে তোমাদের সাথে ভয়েসটা দিতে পারলাম, না হলে আমি কবে যে ভিডিও আপলোড করতাম জানি না। এমনিতে স্টোরেজ ফুল হয়ে রয়েছে, কোনো ভিডিও আমি পোস্ট করতে পারছি না জানো তো। তো অনেক দিন পর পর ব্লগ দিচ্ছি, প্লিজ তোমরা সবাই একটু ব্লগগুলো দেখো, আশা করি সবার খুব 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 ভালো লাগবে। আরও অনেক 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 ব্লগ আসছে। তো দিদিকে দেখো সাজিয়ে গুছিয়ে কমপ্লিট করে দিচ্ছে, ও এখন বেরিয়ে যাচ্ছে। তো যেতে যেতে দেখো সায়নের মনটা একদম খারাপ হয়ে গেছে। সায়ন বলছে আমিও গেলে ভালো হতো, দিদি বলেছিল যে যাবি, ফার্স্টে বললো না না এত দূর আমি যাব না। দেখো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে, কোনো বাচ্চাকে তো নেওয়া হয়নি। আর এদিক দিয়ে তো আমরা হেসে যাচ্ছি যে ভালো হয়েছে তোদের নেয়নি, ভালো হয়েছে আমরাও যাইনি, তোকেও নেয়নি। আর এখানে দেখো দিদি তত্ত্ব নিয়ে যাচ্ছে। আর যাই হোক, তোমাদের ভিডিওগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই জানি। আর এই দেখো আমাদের গপু কী করছে দেখেছো? গপুকে দিদি পটি করতে বসিয়েছে। পটি তো আর করবে না, এত হেসেছে, এইভাবে কেউ পটি করে বলো? তো দিদি বলছে এই ক্লিপ কিন্তু দিবি না। আমি কি না দেবো তো নিশ্চয়ই। দেখো গপু দিদির করে বসে বসে হাসছে। তো যাই হোক, তোমাদের ভিডিওগুলো দেখতে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর এই যে 4 বোন মিলে আমরা গল্প আসর জমে বসেছে। একজন শুয়ে শুয়ে আইসক্রিম খাচ্ছে, এখানে গপু কী করছে দেখে না, ও শুয়ে শুয়ে খেলা করছে, একজন মোবাইল ঘাটছে, একজন বকবক করছে। তার মাঝে হঠাৎ করে বলল যে সাপ এসেছে। মানে সাপ কোথা থেকে একটা না কি দাঁড়াই সাপ না কী সাপ বলে জানি না, আমরা দৌড়ে এসেছি। এটা খুব একটা বিষাক্ত সাপ, কাদের বাড়ির সামনে ছিল। তারপর সাপটাকে মারার জন্য এখন দেখো কত ভিড় হয়ে গেছে। এই সাপ যদি কারো একবার কামড়ায় তাহলে তো একদম শেষ। তো সাপটাকে লোক মারার জন্য অনেক চেষ্টা করছে, অনেকক্ষণ ধরে এদিক ওদিক সেদিক। সাপটা খুব একটা বড় নয় কিন্তু খুব ডেঞ্জারাস, মানে কামড়ালে নাকি কী সাপ বলে তোমরা আস্তে আস্তে শুনতেই পারবে। যাই হোক, তোমরা দেখতে থাকো আমি যা জঙ্গলে আবার এমন লাঠি যদি বাড়ি হাতে লাঠি বাবা রে বাবা, দেখ পুরো গাটা খেতে উঠলো। কেন একা একা যাবে না দিদি সাপটা? তাই কার ঘরে যাবে, কার পায়ে পড়বে তো কামড় দিয়ে দিবে। ও ভয় কোথায় উঠেছে আর ওরে আবার নালিশ করছে। ওর বয়স কত হলো এটা? দেখা যাবে দেখা যাবে দেখা যাবে ইনকুশ দেখা যাবে ওই জায়গায় তো রয়েছে তুমি পুষকে জায়গা দাও তোমার একবার আমার ছেলে তো ছোট দুপুরবেলা শুয়ে রয়েছে, দরজা দিয়ে ঢোকে তারা সাপ সেই বড়। এখন কোথাতে বেরোবো, দরজা দিয়ে সামনে রয়েছে ছেলেদের করলাম মাথায় মার, মাথায় মার।
আর মাথা থাকলাই আমি তো বড় কই কি আনি আমরা অনেক সময় তাতে এটা হলো গোকরো সাপ। সাপটাকে দেখে খুব মায়াও লাগছিল, বাট কিছু করার ছিল না। এই সাপগুলো খুব ডেঞ্জারাস হয়, যদি কোনো বাচ্চা যদি পাড়া দিয়ে দিত তাহলে তো একদম শেষ, ওর অবস্থাটা খারাপ হয়ে যেত। তাই জন্য সবাই বাধ্য হয়ে সাপটাকে মেরে এখন পুড়িয়ে দিয়ে আসবে। তো আজকের ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।